যেসব শিক্ষার্থীরা দাখিল পাশ করছে এর উল্লেখযোগ্য অংশ শিক্ষার্থীরা কলেজে ভর্তি হইতেছে। এটা দুর্ভাগ্য আমাদের জন্য। সেই সময় দ্বীনি শিক্ষার মহব্বতে বা মাদ্রাসা শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে যারা ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামেল মাদ্রাসায় ভর্তি হয়েছে বা দারুন নাজাতে ভর্তি হয়েছে বা যে কোনো মাদ্রাসায় ভর্তি হয়েছে, সকল শিক্ষার্থীদেরকে আমি মোবারকবাদ জানাই, সকল শিক্ষার্থীদেরকে আমি স্বাগত জানাই যে আল্লাহ তাআলা তাদের মধ্যে এই দ্বীনি শিক্ষার বা দ্বীনি শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রতি তাদের অন্তরে মহব্বত আছে, তাদের অন্তরে দরদ আছে এবং আমি মনে করি তাদের প্রতি আল্লাহ পাকের অনুগ্রহ আছে, যে কারণেই তারা এই দ্বীনি শিক্ষার সাথে মাদ্রাসা শিক্ষার সাথে সম্পৃক্ত থাকতে পেরেছে। এর মধ্যে থেকে যারা ভান্ডারিয়া মাদ্রাসার মতো একটা মাকবুল প্রতিষ্ঠানে যারা ভর্তি হয়েছে, নিশ্চয়ই তারা আরো সৌভাগ্যবান। এই জন্য ভান্ডারিয়া মাদ্রাসার শিক্ষার্থীদেরকে এবং ভান্ডারিয়া মাদ্রাসার সকল শিক্ষক ভাইদেরকে আমি মোবারকবাদ জানাই, আন্তরিক শুভেচ্ছা জানাই এবং তাদের কাছে আমি আমার হৃদয়ের থেকে এই কথাটা বলছি যে আপনারা এমন একটা প্রতিষ্ঠানে আপনাদের বিচরণ, যে প্রতিষ্ঠানটি নিশ্চিত আল্লাহ পাকের মকবুল একটা প্রতিষ্ঠান, যে জমিনটি আল্লাহর কাছে মাকবুল একটা জমিন, এই জমিনে আল্লাহর একজন প্রিয় বান্দা শুয়ে আছে। কাজে আপনারা যখনই সুযোগ পান বা সুযোগ পান না, আপনারা সুযোগ বের করবেন। আপনারা শিক্ষকরা, ছাত্রেরা, আপনারা প্রায় দিনই আপনারা চেষ্টা করবেন ভান্ডারিয়ার মরহুম হযরত পীর সাহেব কিবলার মাজার জিয়ারত করতে। আমরা বিশ্বাস করি আউলিয়া ইকরামরা তারা তাআজ্জুর অধিকারী, তারা রুহানিভাবে দোয়া করতে পারে এবং আমাদের দোয়াগুলো, আমাদের নেক আমলগুলো তাদের উসিলায় কবুল হতে পারে এবং বরকত হতে পারে। হতে পারে মানে হয়, যদি আমার বিশ্বাস থাকে। কাজী ভান্ডারিয়াতে যারা থাকেন, আমার প্রতিদিন অন্তপক্ষে 4 থেকে 5 বার আমি ভান্ডারি হুজুরের নাম নিয়ে দোয়া করি। রাতের গভীরে, দিনের শুরুতে, দিনের শেষে, রাতের মধ্যবর্তী সময় তার নাম নিয়ে আমি দোয়া করি, তার পরিবারের জন্য দোয়া করি, নিজের জন্য কিন্তু উপকৃত হওয়ার জন্য। এজন্য যারা ভান্ডারিয়া আছেন তাদের একটা সুযোগ, আপনাদের আমলকে ইসলাহ করা, আপনাদের আকীদাকে ঠিক করা, আপনাদের এলেমে বরকতের জন্য এই মরহুম হুজুরের মাজার জিয়ারত করা, তার প্রতি এই বিশ্বাস রাখা, এটা কিন্তু খুব দরকার। এবং এই কথাটি আমি সারা দেশের মাদ্রাসা শিক্ষার্থী এবং মুসলমান ভাইদেরকে বলতে চাই। আজকে আমাদের অনেক ভাইরা এটা বিশ্বাস করেন না, আউলিয়া ইকরামের তাওয়াজ্জুকে বিশ্বাস করেন না, আউলিয়া ইকরামের রুহানি দোয়াকে বিশ্বাস করেন না। আমরা আমাদের জীবনে যতটুকু অর্জন, এর কিন্তু আমরা মাধ্যম মনে করি যে আউলিয়া ইকরামদের দোয়া, আউলিয়া ইকরামদের তাওয়াজ্জু। ভান্ডারিয়ার অধ্যক্ষ মহোদয় সহ আমরা এইভাবে একদিন আলেমে প্রথম বর্ষে সবক নিছিলাম ছারসিনাতে, এবং আলেম, ফাজেল, কামেল একটানা 6 বছর আমরা আলেম থেকে এখানে পড়েছি। আমি এর আরো আগ থেকে শশিনাতে দাখিল 7ম শ্রেণী হাসতাম, আমাদের সময় বলতো, সেখানে পড়েছি। আমরা কিন্তু ছাত্র জীবনে অন্তরে এই বিশ্বাসটা লালন করতাম যে ওই মসজিদের পাশে যে শশিনার মরহুম হুজুর শুয়ে আছে, তার মাজারে যাই যদি দোয়া করি তাহলে আমার জেহেন বৃদ্ধি হবে, আমার লেখাপড়ায় উন্নতি হবে, আমার পরীক্ষায় ভালো রেজাল্ট হবে। আমরা অসুস্থ হইলে সেখানে যে আমরা দোয়া করতাম, আমরা বিশ্বাস করতাম যে তাদের দোয়ায় আমরা সুস্থ হব আল্লাহর অনুগ্রহে, এ ধরনের বিশ্বাস করতাম। এবং আমার জীবনে হাজারো ঘটনা আছে যে এই আউলিয়া ইকরামদের মাজারের পাশে দোয়া করায় বা তাদের উসিলা দিয়ে দোয়া করায়, সর্বোপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দোয়া করায়, আমার সেই দোয়াগুলি আল্লাহ কবুল করেছেন। দারুন নাজাতের যে কোনো কাজ, আজকে আমি ভান্ডারিয়া মাদ্রাসার সবক অনুষ্ঠানে অংশগ্রহণ করব। গতকালকে অধ্যক্ষ মহোদয় আমাকে বলেছেন, আমি কিন্তু আল্লাহ তাআলার কাছে এর জন্য সাহায্য চেয়েছি। আমি রাত্রে আমার নিয়মিত ওজিফার পরে
আমি কিন্তু আল্লাহর কাছে আজকে এই সবক অনুষ্ঠানটা যদি মাকবুল হয়, আমি যেতে আমার জবান থেকে আল্লাহ যেন এমন কথা বের করে যে কথার দ্বারা আমি উপকৃত হই, অন্যরা উপকৃত হয়, আমার জেহেনে জবানে কলবে যেন আল্লাহ তাআলা শক্তি দেয়। এটা কিন্তু আমি তাহাজ্জুদের পরে, ইশরাকের পরে, ইশরাকের আগে, তারপরে আওয়াবিনের পরে, জিকিরের সময়, ঈশার পরে দুরুদের আমলের সময়, সব সময় কিন্তু আমি আজকে ভান্ডারিয়ার এই সবক অনুষ্ঠানটির জন্য কিন্তু আল্লাহ তাআলার কাছে কিন্তু আমি দোয়া করতেছিলাম, এবং সেটা খুব হৃদয়ের গভীর দিয়া। এটা আমার বিশ্বাস যে আল্লাহ যদি আমাকে কবুল না করে, আমাকে যদি তৌফিক না দেয়, তাহলে এই ভান্ডারিয়া মাদ্রাসার এই প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতে পারবো না, বা ভান্ডারিয়া মাদ্রাসার এই প্রোগ্রামে যে কথাগুলো বলা দরকার সেই কথাগুলো আমি বলতে পারবো না। এটা কিন্তু আমার আকীদা, এটা কিন্তু আমার বিশ্বাস। যেহেতু এই লাইফে অনেকে সম্পৃক্ত আছেন এবং আমাদের বক্তব্যগুলো যেহেতু লাইভে যায়, আমাদের শিক্ষার্থীরা শোনে, অনেক শিক্ষক ভাইরা শোনে, যে কারণে এটা একটা বিশ্বাসের কথা, এটা একটা দিক নির্দেশনার কথা, এজন্যই আমি এই কথাটা বলেছি। তাছাড়া বর্তমান ভান্ডারিয়া মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়, আমি তার বন্ধু, আমি তার ভাই, এবং দীর্ঘ একটা সময় আমরা তার সাথে একত্রে আমি চলছি, এখনো চলি। সেই আলেম থেকে শুরু করে সেই 84-83 সন থেকে আমরা চলে আসছি। মানুষ যার সাথে যে যত ঘনিষ্ঠ হয় তাকে চেনা মনে হয় তত সহজ হয়। দেশ বিদেশে, হজের সফরে, ঢাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শশীনা মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় কিন্তু অধ্যক্ষ মহোদয়ের সাথে আমার খুব ঘনিষ্ঠতা তখনও ছিল, এখনো আছে। এর মাধ্যমে তার সম্পর্কে আমার একটা উপলব্ধি আছে, এবং আমি নিজে বিশ্বাস করি যে উনি জন্মগতভাবেই আল্লাহ পাকের প্রিয় বান্দা, ওলি হইয়া দুনিয়াতে আসছে, এবং ওনার বাবার, ওনার মার বা আউলিয়া ইকরামদের একটা নজর ওনার প্রতি ছোটবেলা থেকে ছিল, এখনো আছে। আমি বিশ্বাস করি যে ওনার সাথে আমার সম্পর্ক, এটা আমার দুনিয়া ও আখেরাতের একটা মুক্তির কারণ হবে, দুনিয়া আখেরাতের আমার কল্যাণের কামনা হবে। আমার জীবদ্দশাও ওনার দোয়া আমাকে আল্লাহর অনুগ্রহ পাইতে সাহায্য করবে, এবং আমার মৃত্যুর পরে ওনার দোয়া আমাকে নাজাতের উসিলা হিসাবে কাজ হবে, আমি এই বিশ্বাস করি। এই হিসাবে আমি একান্ত আল্লাহর হস্তেই ওনাকে ভালোবাসি, এবং ভান্ডারিয়াকেও, ভান্ডারিয়া দরবারকেও আমি এই উদ্দেশ্যে আমি ভালোবাসি। কাজে আমি বলতে চাই, ভান্ডারিয়াতে যারা আছেন, কোথায় শব্দ হয়, যারা, এই জন্য ভান্ডারিয়াতে যারা আছেন, শিক্ষক হিসাবে হোক, শিক্ষার্থী হিসাবে হোক, অথবা যেখান থেকে প্রোগ্রামটা চালায় ওইখানে কেউ কথা বলতেছে, এটা বন্ধ করতে হবে। তো যাই হোক, আমার কথা আমি বলে যাচ্ছি যে যারা এই ভান্ডারিয়ার সাথে আপনারা সম্পৃক্ত আছেন, আমার মনে হয় আমার ক্যামেরাটা, আমার মাইকটা ছাড়া সব মাইকগুলো অফ করে দেন, সব মাইকগুলো অফ করে দেন। হ্যাঁ, শুধু আমার মাইকটা খোলা রাখেন আর সব মাইকগুলো অফ করেন। শুধু আমার মাইকটা খোলা রাখেন আর সব মাইকগুলো অফ রাখেন। আমার মাইকটা খোলা রাখেন আর সব মাইকগুলো অফ রাখেন। হ্যাঁ, আমার মাইকটা ছাড়া সব মাইকগুলো অফ করে দেন। কিছু বোঝা যাচ্ছে না তো আপনাদের কথাগুলো? ফয়জুর রহমান সাহেব নিতে পারেন? জি জি। যাই হোক, আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছিলাম যে ভান্ডারিয়ার অধ্যক্ষ মহোদয়ের সাথে আমার ঘনিষ্ঠতার মাধ্যমে তার সাথে যে আমার উপলব্ধি, আমি মনে করি আপনারা যারা ভান্ডারিয়া মাদ্রাসায় শিক্ষক, শিক্ষার্থী বা ভান্ডারিয়া মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হিসাবে যারা যেখান থেকেই ওনার সাথে সম্পৃক্ত আছেন, তাদের কিন্তু এই বিশ্বাসটি থাকতে হবে, উপকৃত হবেন। আল্লাহ পাকের মাকবুল হওয়ার জন্য খুব বয়স্ক হওয়া দরকার নয়,
বাহ্যিকভাবে খুব বেশভূষা হওয়া কিন্তু দরকার না, বরং আল্লাহ পাকের কাছে মকবুল হওয়ার জন্য তাকওয়া দরকার, পরিচ্ছন্ন অন্তর থাকা দরকার। আমি মনে করি ভান্ডারিয়ার প্রিন্সিপাল মহোদয়ের আল্লাহ পাক সেই নিয়ামত তাকে দান করেছে। কাজেই আপনাদের সকলের এই নিয়ামতের কদর করা দরকার, আপনারা তার থেকে উপকৃত হওয়া দরকার, এ বিষয়টা গুরুত্ব দেওয়া দরকার। যারা এবছর আলেমে ভর্তি হয়েছে, সেটা ভান্ডারিয়া মাদ্রাসায় হোক বা অন্য মাদ্রাসায় হোক, সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বা মাদ্রাসা সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে আমার বক্তব্য যে সারা দেশে সারা পৃথিবীতে করোনা ভাইরাসের মতো একটা কঠিন অবস্থার আমরা সম্মুখীন হয়েছি দীর্ঘদিন যাবৎ, এবং এই অবস্থা শীঘ্রই মুক্ত হোক, আল্লাহ তাআলার কাছে এটা আমরা কামনা করি। কিন্তু কবে মুক্ত হবে এটা কিন্তু আমরা কেউ বলতে পারছি না। এবং আমার ধারণা আমাদের দেশে, বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই শিক্ষা খাত বা শিক্ষা বিভাগ। আমাদের শিক্ষার্থীদের মেধা, মনন, চরিত্র আজকে সব চ্যালেঞ্জের মোকাবেলা করছে, হুমকির সম্মুখীন হয়েছে, নষ্ট হওয়ার পথে না, উল্লেখযোগ্যভাবে নষ্ট হয়ে গেছে। লেখাপড়ার তো ক্ষতি হয়েই গেছে। সরকার হয়তো যৌক্তিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে সাহস পাচ্ছে না বা খুলছে না। আমাদের দেশে কিন্তু কওমি মাদ্রাসা, হেফজ মাদ্রাসা ইতিমধ্যে খোলা হয়েছে। আমাদের আলিয়া মাদ্রাসা এবং জেনারেল স্কুল কলেজগুলো এখনো খোলা সম্ভব হয় নাই। এটা সরকারের হিসাব নিকাশ বা সরকারের বিচার বিশ্লেষণের কারণেই সম্ভব হয় নাই। কিন্তু আমাদের জীবন থেকে কিন্তু সময় চলে যাচ্ছে, এটা আমাদের মনে রাখতে হবে। এবং শুধু সময় না, আমাদের সন্তানদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সন্তানদের আচরণ দক্ষতা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সন্তানদের মেধা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত সংশ্লিষ্টদের আর্থিক সংকটের ভিতরে দিন কাটছে, এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠান অনেকগুলো বন্ধের উপক্রম হয়ে যাচ্ছে। কাজে আমরা যে শিক্ষা পরিবারের লোকজন যারা যেখানে আছি, তারা কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন। এ বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এজন্য সরকারের নির্দেশনা এটা অবশ্যই আমাদের মানতে হবে, স্বাস্থ্যবিধি আমাদের মানতে হবে। এর মধ্য থেকেও আমরা কি করতে পারি আমাদের সীমাবদ্ধতার মধ্য থেকে, সে বিষয়টা আমাদের মাথায় থাকা দরকার। আমরা ভান্ডারিয়া মাদ্রাসা অনলাইন সবক হবে, অনলাইন ক্লাস হবে, দারুন নাজাতে আজ থেকে অনলাইন ক্লাস হয়েছে, বা বহু মাদ্রাসা স্কুল কলেজে আজকে হয়তো অনলাইনে ক্লাস চলছে। সরকারের সংসদ টিভি, তারপরে এরকম নানানমুখী কার্যক্রম সরকারেরও চলছে। কিন্তু বাস্তবতা কি যে 20% এর সাথে সম্পৃক্ত হতে পারছে না, এবং যারা সম্পৃক্ত হতে পেরেছে তাদের অনেকের কিন্তু এই মোবাইল বা এই ডিজিটালের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে অনেক খারাপ অভ্যাসের মধ্যে কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু আগে ছিল না। অনেক অভিভাবকরা তাদের অনুভূতি, তাদের ক্ষতির দিকগুলো আমাদের কাছে শেয়ার করতেছে। বরং ক্ষতি উপকার চেয়ে ক্ষতি অনেক ক্ষেত্রে কিন্তু বেশি হয়েছে, অনেক অভিভাবকরাই কিন্তু বলতেছে। তবু উপায় নেই, এই ভার্চুয়াল বা অনলাইনের ক্লাস চালিয়ে যেতে হবে, তার সাথে সম্পৃক্ত থাকতে হবে। কিন্তু এছাড়াও ভিন্ন ওইতে আমরা যেখানে আছি, একজন শিক্ষার্থী যদি সুযোগ থাকে বাবার কাছে পড়া, কিছু শিক্ষার্থী যদি সুযোগ থাকে কোনো শিক্ষকের সোহবতে থাকে পড়া, আমাদের আবাসিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই আবাসিক ক্যাম্পাসগুলো খুলে দিয়ে স্বাস্থ্যবিধি রক্ষা করে আমাদের আবাসিক ছাত্রদেরকে কন্ট্রোল করে হেফজখানার বা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মতো যদি কিছু সংখ্যক ছাত্রদেরকেও আমরা এই সেবা দিতে পারি, তাদের আমল আখলাক, লেখাপড়া, চরিত্র গঠনের আমরা চেষ্টা করতে পারি, তাহলেও কিছু পর্যায়ে হইলেও কিন্তু আমাদের ক্ষতির থেকে আমাদের সন্তানরা, আমাদের শিক্ষার্থীরা রক্ষা পাবে। কিছু হইলেও কিন্তু আমাদের সন্তানরা, শিক্ষার্থীরা উপকৃত হবে, এটা কিন্তু বাস্তব। এছাড়া অনলাইনে আমরা যতটুকুই সম্পৃক্ত হই বা না হই, নিজেদের উদ্যোগেও যদি হয়, তাহলে কিন্তু আলেমের যে কোর্স, এই কোর্সটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থীর জীবনে
আলেমের জামাত, আলেমের শ্রেণী বা একাদশ শ্রেণী খুবই গুরুত্বপূর্ণ। এই আলেমের সার্টিফিকেট দিয়ে, রেজাল্ট দিয়ে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় কিন্তু অংশগ্রহণ করে। আমরা জানি যে উচ্চ শিক্ষায় যে ছেলেরা যে মেধায় যে টিকে, সেক্ষেত্রে কিন্তু ফলাফল একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফলাফলের নাম্বারও কিন্তু এখানে যোগ হয়। ভর্তি পরীক্ষার নাম্বার যেমন যোগ হয়, তেমনি ভাবে আবার এই ফলাফলের যে জিপিএ যেটা, তারও কিন্তু একটা নির্ধারিত নাম্বার ওখানে কিন্তু যোগ হয়ে দেখা গেছে অনেক ছেলেরা মেডিকেলে বা বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে ভর্তি পরীক্ষা ভালো পেয়েছে, কিন্তু দেখা গেছে যে তারা আলেমে তারা জিপিএ 5 পায় নাই বা ভালো রেজাল্ট করে নাই, সেখানে যে নাম্বার যোগ হওয়ার কথা সেই নাম্বার যোগ হয় নাই, যে কারণে সে মেডিকেলে ভর্তির সুযোগ পায় নাই বা ভালো একটা বিষয়, ভালো একটা সাবজেক্ট নিয়ে সে পড়ার সুযোগ পায় নাই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কাজে উচ্চ শিক্ষায় অংশগ্রহণের জন্য আলেমের ফলাফল খুব কিন্তু একটা গুরুত্বপূর্ণ। আবার একজন শিক্ষার্থীরা দাখিল পর্যন্ত যে মানের পড়ে, এটা আসলে মাধ্যমিক লেভেল, আর আলেমরা কিন্তু উচ্চ মাধ্যমিক লেভেল। একটা ছেলে দাখিলে খুব সীমিত বা ছোট্ট কোর্স কিন্তু তারা সম্পন্ন করে। দাখিলে একটা ছেলে নবম দশম 2 বছর বসে তারা দাখিলের কোর্সটা সম্পন্ন করে। যেখানে দাখিলে ছেলেরা কুদুরি পড়ে, আলেমে এসে ছেলেরা কিন্তু সেখানে সরে বেকায়া পড়ে। দাখিলে যারা এখানে অসুলে শাসি পড়ে, আলেমের ছেলেরা সেখানে কিন্তু নুরুল আনোয়ার কিতাবুল্লাহর মতো বিশাল অধ্যায় পড়তে হয়। দাখিলে ছেলেরা যেখানে মিশকাতের কেবল কিতাবুল আদব পড়ে, সেখানে কিন্তু আলেমে কিতাবুল ইমান, কিতাবুল সলাত, কিতাবুল তহরাত, কিতাবুল এলেম, এগুলা কিন্তু বিশাল একটা অংশ কিন্তু পড়তে হয়। ঠিক অনুরূপভাবে কিন্তু দাখিলের যে আরবি সাহিত্য, তার চেয়ে আলেমের আরবি সাহিত্য বা আরবি দ্বিতীয় পত্র, সেটা কমিউনিটি পদ্ধতিতে দাখিলেরটা আর আলেমেরটাও সেটার মান কিন্তু আরো একটু সিলেবাসও ব্যাপক, এবং এর ভাষা বা এর মান কিন্তু আর একটু কঠিন। ঠিক অনুরূপভাবে ইংরেজি বাংলার ক্ষেত্রেও কিন্তু এখানে ইন্টারমিডিয়েট হুবহু ইংরেজি 200 নম্বরে পড়তে হয়, বাংলা 200 নম্বরে পড়তে হয়। অনেক শিক্ষার্থীরাই কিন্তু আলেমে ইন্টারমিডিয়েট যে আইসিটি সেইটা কিন্তু এখানে পড়ে, সেই অনেকে কিন্তু আইসিটিতে কিন্তু খারাপ করে। ঠিক এছাড়া অন্য যে সাবজেক্টগুলো আছে, আমরা বালাগাত মান্তেক বলি, ইসলামের ইতিহাস বলি, এর অনেকগুলা বিষয়, কোরআন, এগুলা কিন্তু আবার সৃজনশীলের বিষয় কিন্তু এখানে আছে। যে কারণে আমি বলতে চাই যে আলেমের এখানে যে জ্ঞানের গভীরতা, একজন শিক্ষার্থী হিসাবে তার উচ্চ শিক্ষায় পারদর্শীর জন্য বা তার জীবনে কর্মক্ষেত্রে তাকে দক্ষতা অর্জনের জন্য বা সুফলের জন্য, সাধারণত আমাদের দেশের যারা কর্মক্ষেত্রে শিক্ষকতা পেশায় নিয়োজিত হয়, তারা কিন্তু প্রভাষক লেভেলের চাকরিটাই উচ্চ লেভেলের প্রথম চাকরি, এর উপরে একত্রে চাকরি করার সুযোগ হয় না। সেখানে আলেমে যারা পড়ায় তারাই কিন্তু ভালো করে পড়াতে পারে। এই জন্য আলেমের এই কিতাবগুলো যারা পড়াইতে পারে, তারাই কিন্তু ফাজিল কামেলে পড়াইতে পারে, তারাই কিন্তু দাখিলে পড়াইতে পারে। এই জন্য জ্ঞানের গভীরতার ক্ষেত্রে, অর্থাৎ এলেমের ক্ষেত্রে, একটা মাদ্রাসা শিক্ষার যে মৌলিকত্ব বোঝার যে এলেম, যে জ্ঞান, এটা কিন্তু আলেমের সিলেবাসই আছে। আবার রেজাল্টেরও কিন্তু গুরুত্ব আছে এই আলেমের, এবং সেখানে দাখিলের সিলেবাস সীমিত, সেটা কিন্তু আমরা নবম দশম পূর্ণ 2টা বছর পরে ছেলেরা কিন্তু পড়ে। আর এবারে ক্লাস শুরু হইতে হইতে কিন্তু অক্টোবর মাস গেছে, জুলাই থেকে যেখানে সেশন শুরু হওয়ার কথা, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 3 মাস তো গেছে। এরপরে অক্টোবরের আজকে 5 তারিখে সবক হইতেছে, তাও অনলাইনে। কত পার্সেন্ট শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে তাও আমরা নিশ্চিত না, কত পার্সেন্ট শিক্ষার্থীরা পড়াশোনা করবে তাও কিন্তু আমরা জানি না, কবে অনলাইন থেকে তারা সরাসরি পড়তে পারবে তাও কিন্তু আমরা জানি না। কাজে এই যে 20-21 শিক্ষাবর্ষে যারা আলেমে প্রথম বর্ষে যে মাদ্রাসায় পড়ুক, ভান্ডারিয়া মাদ্রাসা হোক আর দারুন্নাজাতে হোক বা অন্য মাদ্রাসায় হোক, তাদের জীবনে একটা কঠিন অবস্থা কিন্তু তারা অতিক্রম করছে। করোনা ভাইরাসে যেমন স্বাস্থ্যের ঝুঁকি, জীবনের ঝুঁকি, ঠিক করোনা ভাইরাসের কারণে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, তাতে কিন্তু রেজাল্ট, মেধা, আমল, এগুলোও কিন্তু আজকে চ্যালেঞ্জের সম্মুখীন, এগুলোও কিন্তু আজকে কিন্তু হুমকির সম্মুখীন আমি মনে করি। আমি একজন শিক্ষা প্রতিষ্ঠানে সম্পৃক্ত থাকার কারণে
সারা দেশের শিক্ষার্থীদের জীবন, আমার ব্যক্তি অনুভূতি যেটা, সেটা আমি খুবই দুশ্চিন্তাগ্রস্ত যে এবারের আলেমের শিক্ষার্থীদের জীবন কিভাবে যাইবে, তারা আগামী দিনে কতটা বিষয়ভিত্তিক জ্ঞান অর্জন করতে পারবে, আগামী দিনে তারা কতটা ভালো ফলাফল করতে পারবে, আগামী দিনে তারা কতটা উচ্চ শিক্ষায় ভালো বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবে, এবং এই পড়াশোনার পরে তারা ভালো পেশার যোগ্য হিসেবে কতটা তারা আত্মপ্রকাশ করতে পারবে। বাংলাদেশে কিন্তু এখন চাকরি বা কোনো পেশা গ্রহণ করা, কোনো কর্মে লিপ্ত হওয়া, এটা সবচেয়ে বড় কঠিন। এটা বড় কঠিন, বিশেষ করে এই শিক্ষা লেভেলে, সেটা এনটিআরসির মাধ্যমে হোক, সেটা বিসিএস এর মাধ্যমে হোক, বিশাল একটা কঠিন অবস্থা কিন্তু আমাদের শিক্ষার্থীদের সামনে। সেখানে যদি স্বাভাবিক শিক্ষা ক্রম বা শিক্ষা কার্যক্রম যদি পরিচালনা করার সুযোগ না থাকে, এবং যে বাধাটা সৃষ্টি হয়েছে করোনার কারণে, এটা যদি আমাদের ইচ্ছায় বা আমাদের পরিবারের সহযোগিতায় বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় বা আমাদের শিক্ষকদের সহযোগিতায় যদি আমরা এটা কাটাইয়া ওঠার জন্য আমরা চেষ্টা না করি, তাহলে কিন্তু আমরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হব, এতে কোনো সন্দেহ নাই। এজন্য শিক্ষার্থীদেরও বিষয়টা ভাবতে হবে, অভিভাবকদের বিষয়টা ভাবতে হবে, শিক্ষকদেরকে ভাবতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানেরও ভাবতে হবে। যতটুকু পর্যায়ের হোক, যেভাবে হোক, আমরা এই চ্যালেঞ্জটা মোকাবেলা করে এগিয়ে যেতে চাই। আমি সবসময় বলি যে দেশের মাদ্রাসাগুলো, এই ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামেল মাদ্রাসা, এটা ভান্ডারিয়া হুজুরের নিজের জমির উপরে প্রতিষ্ঠিত, নিজের শ্রম, নিজের অর্থে প্রতিষ্ঠিত, এবং ভান্ডারিয়ার বর্তমান পিসাব বা মরহুম পিসাব তারা নিজেরাই পরিচালনা করে আসছে। সরকার নিয়মতান্ত্রিকভাবে এমপি ও শিক্ষকদের কিছু আর্থিক সহযোগিতা দিচ্ছে, দুই একটা বিল্ডিং করে দিচ্ছে, কিন্তু ভান্ডারিয়ার ক্যাম্পাসের জমির মূল্য কত, সেই ক্ষেত্রে সরকারের সহযোগিতার পরিমাণ কতটুকু, একেবারে নগণ্য। কিন্তু এই জন্য এই প্রতিষ্ঠানগুলো সরকারের জি শোনা যাচ্ছে। আমি বলতেছিলাম যে ভান্ডারিয়া মাদ্রাসা, এটা ভান্ডারিয়ার মরহুম হুজুরের নিজের জমিতে নিজে প্রতিষ্ঠা করেছেন। আমি ভান্ডারিয়ার মরহুম হুজুরের নিজের মুখে শুনেছি যে এই জায়গাগুলো অনেক কাটা জাতীয় গাছ ছিল। উনি বলছেন আমার হাতে ঠোস পড়ে গেছে ওই গাছগুলো নিজ হাতে পরিষ্কার করার জন্য। উনি নিজে আমাকে বলেছেন। এত বড় একটা বিশাল ক্যাম্পাস, এবং উনি নিজে পরিচালনা করেছেন। আমরাও যখন ভান্ডারিয়া প্রথম গেছি, সেই খানখানাপুর থেকে আমরা পায়ে হেঁটে যাওয়া লাগতো, কাদা ভেঙে যাওয়া লাগতো। একসময় হয়তো নৌকা ছাড়া ভান্ডারিয়া যাওয়া যেত না, রাস্তাঘাট ছিল না। কাজে ওই পরিস্থিতি কিন্তু ভান্ডারিয়া মাদ্রাসা, ভান্ডারিয়ার মরহুম হুজুর প্রতিষ্ঠা করেছে, এবং অনেক দৈন্যতার মধ্যে দিয়েই প্রতিষ্ঠা করেছে। শুধু প্রতিষ্ঠান না, ভান্ডারিয়া হুজুরের মরহুম হুজুরের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, এগুলোও কিন্তু এই খেদমতের জন্য, প্রতিষ্ঠানের জন্য অনেক দৈন্যতা কষ্টের মধ্য দিয়েই কিন্তু তাকে চলতে হয়েছে। কাজে এত ত্যাগের বিনিময়ে এই ভান্ডারিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত, ভান্ডারিয়া মাদ্রাসার মতো দেশের হাজার হাজার প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত, এবং এদের দ্বারাই কিন্তু পরিচালিত। সরকার এমপিওভুক্ত শিক্ষকদের এখন কিছু সুযোগ সুবিধা দিচ্ছে, কিছু বিল্ডিং করে দিচ্ছে, সেটা কিন্তু ভান্ডারিয়ার বিশ্ব মরহুম হুজুরের নিজস্ব যে দান, তার তুলনায় সরকারের সহযোগিতা কিন্তু অতি নগণ্য। কাজে এত ত্যাগ বা এত দানের বিনিময়ে যে ভান্ডারিয়া মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করেছে, বা ভান্ডারিয়ার মতো দারুন নাসর সহ আরো যেসব দিনী প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করেছে, যে উদ্দেশ্যে ছাত্রদেরকে গড়ার জন্য, ছাত্রদেরকে আলেমে দ্বীন বানানোর জন্য, সেটা করোনা ভাইরাসের মতো এরকম একটা মহামারী কারণেই আমরা শেষ করে দিতে পারি না। এরকম মহামারী দুর্যোগ সামনে আরো আসতে পারে, যেটাই আসুক আমরা সেটা মোকাবিলা করে আগাইয়া যাব। এই ধরনের মনোভাব আমাদের থাকতে হবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, এবং আমাদের নিরবচ্ছিন্ন পরিশ্রম করতে হবে। আমরা যদি শিক্ষকরা মনে করি যেটা সুযোগ পেয়েছি, এখন বন্ধ, আমরা ঘুমাইয়া কাটাই বা ব্যক্তিগত কাজ করি, এই শিক্ষকরাই আমাদের কিন্তু এখন ব্যক্তিগত অনেক কাজ করে, কিন্তু তারা কিন্তু ছাত্র নিয়ে অনেকের ভাবার সুযোগ হয় না, ছাত্রদেরকে সময় নেওয়ার সুযোগ হয় না। একসময় কিন্তু এমন ছিল, ভান্ডারিয়া মাদ্রাসারও এমন ছিল যে ছাত্ররা ভান্ডারিয়া হুজুরের কাছে যাইতেন, মরহুম সে পড়াইয়ে দিতেন। একসময় এরকমই ছিল, ছাত্ররা শিক্ষকদের কাছে যাইতো,
ওই শিক্ষক ছাত্রদেরকে পড়াই দিত, শিক্ষকের বাড়িতে যাইতো, শিক্ষকের বাড়ির মসজিদে যাইতো, শিক্ষকের বাড়ির কাছারিতে যাইতো, সেখানে তারা কিন্তু পড়ানোর ব্যবস্থা করতেন। আবাসিক ছাত্ররা শিক্ষকের রুমে যাইতো, সেখানে পড়াইতেন। আমার মনে হয় এখন আবার সময় আসছে সেই অতীতের আমাদের শিক্ষা ব্যবস্থা ধরে রাখার জন্য, আমাদের এই দিনী প্রতিষ্ঠানগুলোর দিনী পরিবেশ এবং দিনী এলেমের প্রচার প্রসারের জন্য আমাদের খুব প্রয়োজন মনে হয় আমরা স্ব-উদ্যোগী হওয়া, আমাদের নিজস্ব পরিকল্পনায় আগিয়ে যাওয়া, সেটা সরকারের আইন লঙ্ঘন না হয়, স্বাস্থ্যবিধি লঙ্ঘন না হয়, সেটা লক্ষ্য রাখা কিন্তু আমাদের দরকার। যেহেতু আমাদের অধ্যক্ষ মহোদয় বলেছেন যে আমাদের প্রযুক্তিগত সুবিধা আমাদের সব শিক্ষার্থীরা গ্রহণ করতে পারছে না, তাদের অনেকের সীমাবদ্ধতা আছে, আর্থিক সীমাবদ্ধতা আছে, নেটওয়ার্কের সীমাবদ্ধতা আছে। ভান্ডারিয়া মাদ্রাসারই তো সবসময় নেটওয়ার্কে সম্পৃক্ত করা যায় না ভান্ডারিয়া প্রিন্সিপাল মহোদয়কে, নেটওয়ার্কের সমস্যার কারণে, বিদ্যুতের অভাবের কারণে। সেখানে ওই অঞ্চলের শিক্ষার্থীদের তো এই সমস্যাটা অনেক সংকট। কাজে আমি অনুরোধ করতে চাই সকল মাদ্রাসার শিক্ষক মহোদয়দেরকে, শুধু ভান্ডারিয়ার মাদ্রাসার শিক্ষক মহোদয়দেরকে বিশেষভাবে বলতে চাই, আপনারা স্ব-উদ্যোগে কিভাবে এই সংকট মোকাবেলা করা যায়, অভিভাবকরাও চিন্তা করেন স্ব-উদ্যোগে কিভাবে সংকট মোকাবেলা করা যায়। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভাবি যে সরকারের স্বাস্থ্যবিধি বা সরকারের নিয়ম মেনে কিভাবে এই সংকট মোকাবেলা করা যায়। মনে রাখবেন যে স্কুল, কলেজ আর মাদ্রাসা কিন্তু এক জিনিস না। আমাদের এখানে একটা সার্টিফিকেটই আসল উদ্দেশ্য না। আমাদের শিক্ষার্থীদের চরিত্র গঠন, আমাদের শিক্ষকদের আমলি জিন্দিগি, তাকওয়ার জিন্দিগি, শিক্ষার্থীদের মধ্যে আল্লাহ ভীতি সৃষ্টি করা, এটা আমাদের মাদ্রাসার কিন্তু একটা বড় লক্ষ্য। সেই লক্ষ্য আমরা নষ্ট হতে দিতে পারি না। এবং আমার জীবনের অভিজ্ঞতা বা আপনাদেরও জীবনের অভিজ্ঞতা, একজন শিক্ষার্থীর চরিত্র বা আচরণ একবার নষ্ট হলে সেটা কিন্তু সংশোধন করা অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন, অনেক সময় সম্ভবও হয় না। অনেক ভালো ভালো শিক্ষার্থীরা জীবনে কিন্তু নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, জাতি তাদের সেবার থেকে বঞ্চিত হয়। কাজে একটা আশঙ্কা, আমরা যারা শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবি, শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত আছি, তারা কিন্তু সবসময় আতঙ্কে আছি, আল্লাহ তাআলার কাছে পানা চাইতেছি আমাদের এই শিক্ষার্থীদের জন্য, আমাদের এই সন্তানদের জন্য। কাজে আমার এই সব কথার উদ্দেশ্য স্ব-উদ্যোগে এই শিক্ষা ব্যবস্থা, দ্বীনি শিক্ষা ব্যবস্থা এবং আমাদের শিক্ষার্থীদের মেধা মনন এটাকে ধরে রাখার জন্য চেষ্টা করা। আমি সকল শিক্ষার্থীদেরকে বলি, আমাদের শিক্ষার্থী ভান্ডারিয়া মাদ্রাসার শিক্ষার্থী হোক, শিক্ষার্থী তো শিক্ষার্থী, সে যে মাদ্রাসারই হোক, সবাইকে আমরা বলতে চাই যে আলেমে লেভেলের একজন শিক্ষার্থী সে সচেতন। আজকাল ডিজিটাল হওয়ার কারণে দেশ জাতি সম্পর্কে আমাদের শিক্ষার্থীরা কিন্তু সচেতন। একজন শিক্ষার্থীর জীবনের টার্গেট থাকা দরকার। আমরা যখন আলেমে পড়ছি তখন আমাদের জীবনের লক্ষ্য কি এটা আমরা ঠিক করতে পারতাম না, জীবনে কি হওয়া যায় সেটা আমরা ভাবতে পারতাম না। কিন্তু এখন কিন্তু দাখিলের সময় আমাদের শিক্ষার্থীরা কিন্তু ভাবে যে আমাদের কি হওয়া দরকার, আমাদের জীবনকে তো বড় করা দরকার, আমাদের লক্ষ্যকে বড় করা দরকার। এটা যদি আমাদের লক্ষ্যকে যদি আমরা ঠিক করি তাহলেই মনে আমরা সচেতন হব, আমাদের দায়িত্ব বোধ সেটা আমাদের মধ্যে জাগ্রত হবে। এজন্য আমি শিক্ষার্থীদেরকে বলি নিজেরা সচেতন হওয়া দরকার। সচেতন হওয়া দরকার দুইটা বিষয়। একটা, তুমি শিক্ষার্থী, তোমার চরিত্র নষ্ট না হয়, তোমার আমল নষ্ট না হয়, তোমার আকীদা নষ্ট না হয়। চরিত্র যাতে নষ্ট হয়, তোমার আমল যাতে নষ্ট হয় বা তোমার আকীদা যাতে নষ্ট হয়, তার থেকে তুমি দূরে থাকো। যে পরিবেশে, যে বন্ধু, যে চিন্তায় বা যে দৃশ্য দেখলে তোমার চরিত্র নষ্ট হয়, তোমার আমল নষ্ট হয়, তোমার আকীদা নষ্ট হয়, যার কথা শুনলে তোমার চরিত্র নষ্ট হয়, তোমার আমল নষ্ট হয়, তোমার আকীদা নষ্ট হয়, তার কথা শোনা থেকে, ওই দৃশ্য দেখার থেকে, ওই বন্ধু বান্ধবের সংস্রব থেকে, সোহবত থেকে তুমি দূরে থাকো। তাহলে তুমি নিজে সতর্ক থাকবা। তুমি রাস্তায় চলো, রাস্তার থেকে ট্রাক আসে, গাড়ি আসে, কই তুমি তো একটা ট্রাকের সামনে দাঁড়াইয়া থাকো না, তোমার ভয় লাগে যে ট্রাকটা আমার গাড়ির উপর যদি চলে যায় তা আমি মারা যাব। এমনকি একটা সাইকেল, রিক্সা যদি আমার গাড়ির উপরে যায় তা আমার একটা অংশ ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, তুমি দৌড়ে দূরে সরে যাও। তাহলে তোমার চরিত্রটা যে কাজে নষ্ট হয়, তোমার আমলটা যে কারণে নষ্ট হয়, তোমার আকীদাটা যে কারণে নষ্ট হয়,
কেন তুমি তার ধারে কাছে থাকো, কেন তুমি তাদের সম্পৃক্ত হও? তুমি নিজের ভালো তোমাকে বুঝতে হবে। তুমি আজকে যে লেভেলে তোমার বয়স হয়েছে সেই ক্ষেত্রে তোমাকে তোমার নিজেই তো নিজেকে রক্ষা করতে হবে। এজন্য তুমি নিজেকে রক্ষা করো, তাহলেই তুমি দেখবে তোমার রক্ষা হওয়া অনেক সহজ হবে। পরিশ্রম ছাড়া কোনো মানুষে কিন্তু কিছু করতে পারে না। এজন্য অবশ্যই শ্রম বিনিময় দিতে হবে। আজকে শিক্ষার্থীরা পড়তে চায় না, দেখতে চায়। মোবাইলে নানান কিছু তারা দেখে, যে দেখা মোবাইলে অনেক জ্ঞানের অনেক কিছু আছে। দুর্ভাগ্য আমাদের শিক্ষার্থীরা সে জ্ঞান অর্জন করতে চায় না, বরং বিনোদন অর্জন করে। অনেক সময় সে বিনোদনগুলো অশ্লীল বিনোদন অর্জন করে, যেতে মেধা আরো নষ্ট হয়, চরিত্র নষ্ট হয়। একদম এর থেকে তোমাদের দূরে থাকা দরকার। অনেক প্রিন্টিং মিডিয়া আছে, বই পত্রিকা, এর দ্বারা কিন্তু জ্ঞান অর্জন করা যায়। কিন্তু দেখা যায় যে আমাদের শিক্ষার্থীরা খেলার খবর পড়ে, বিনোদনের পাতা পড়ে, কিন্তু সম্পাদকীয় কোনো সুনির্দিষ্ট ফিচার এগুলো কিন্তু পড়ে না। তোমার জ্ঞানের যদি ব্যাপকতা না হয়, তাহলে কিন্তু তুমি উচ্চশিক্ষায় ভালো সাবজেক্টে পড়তে পারবা না, এক জায়গায় ভালো কেরিয়ার তুমি গঠন করতে পারবা না। দেশ, সমাজ, ইসলাম এ বিষয়ে তোমার কিন্তু জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য আলেমের একজন শিক্ষার্থী সে নিজে সচেতন হবে, তার জ্ঞান অর্জনের ক্ষেত্রে, তার আমল অর্জনের ক্ষেত্রে, তার চরিত্র গঠনের ক্ষেত্রে, তার ভালো পরীক্ষার ফলাফলের জন্য। দাখিল হয়তো অনেকের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব হয় নাই নানা কারণে। এজন্য শিক্ষার্থীদেরকে আমরা দোষ দেই না। আমাদের শিক্ষার্থীদেরকে অনেক ভালো প্রতিষ্ঠানে আমরা পড়াইতে পারি না, ভালো প্রতিষ্ঠানের ভালো ব্যবস্থা আমরা করতে পারি না। কিন্তু অপেক্ষাকৃতভাবে দেখা যায় যে আলেমের ছেলেরা দাখিলের তুলনায় ভালো প্রতিষ্ঠানে তারা পড়ার সুযোগ পায়। বাড়ির থেকে দূরে যায়, ভান্ডারিয়া মাদ্রাসায় যায়, দারুন নাজাতে যায়, সার্সিনা যায়, বিভিন্ন ভালো প্রতিষ্ঠানে তারা পড়ার কিন্তু একটা সুযোগ কিন্তু পায়। তখন তাকে বুঝতে হবে যে দাখিলের চেয়েও কিন্তু আলেমের রেজাল্ট ভালো হবে। আমাদের ভান্ডারিয়ার অধ্যক্ষ মহোদয়ের লাইফ যদি কেউ জানতে চায়, দেখা যাবে তার দাখিলের চেয়ে আলেম ফাজলের, কামেলের, অনার্সের, মাস্টার্সের রেজাল্ট কিন্তু দাখিলের চেয়ে সব ভালো। কিভাবে সে ভালো করছে? ভালো প্রতিষ্ঠানের জন্য ভালো করছে। ওই প্রতিষ্ঠানে যাইয়েই যে সে খুব মেধাবী হয়ে গেছে তা না, সে কিন্তু মেধাবী, দাখিলেও কিন্তু মেধাবী ছিল। কিন্তু এই যে তার ফাজেলে, কামেলে, অনার্সে তার যে রেজাল্ট ভালো, তার যে মেধার বিকাশ, এটা কিন্তু সুযোগের কারণে হয়েছে, বা তার নিজের মধ্যে একটা দায়িত্ববোধ, ওই সময় তার বয়স হয়েছে, সে শ্রম দেশে, সে পরিবেশ পেয়েছে, এ কারণে সে কিন্তু নিচের চেয়ে উপরের দিকে ভালো ফলাফল করেছে। আমরা সাধারণত মনে করি ছেলেরা নিচে ভালো রেজাল্ট করবে, উপরে ভালো রেজাল্ট করতে পারবে না। ভান্ডারির অধ্যক্ষ মহোদয় কিন্তু এর ব্যতিক্রম। এটা কিন্তু এই কারণে হয়েছে, তার সচেতনতায় বা পরিবেশের কারণে। আমি মনে করি আমাদের শিক্ষার্থীদের কিন্তু এখান থেকে বড় একটা মেসেজ, বড় একটা কিছু শেখার কিন্তু আছে। এ বিষয়টা মাথায় রাখতে হইবে। কাজে আমি দীর্ঘ সময় কথা বলতেছি, আমি বুঝি যে এই কথাগুলা সারা দেশের অনেক শিক্ষার্থীরা শুনবে, ভান্ডারিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা শুনবে। এজন্য এই কথাগুলো বলা। এজন্য এবছর আলেম প্রথম বর্ষে যারা ভর্তি হয়েছে, আমি সকলকে উদ্দেশ্য করে বলি, আমাদের একটা পরিকল্পনা নেওয়া দরকার। করোনা ভাইরাসের মতো একটা সংকট আমাদের চলছে। নিয়মিত ক্লাসে টিচারদের সামনে বসার আমাদের সুযোগ নাই। সেটা কাটাইয়া ওঠার জন্য আমরা যে উদ্যোগগুলো নিতে পারি, অনলাইন ক্লাসে অংশগ্রহণ করা, আমাদের অভিভাবক বা আমাদের শিক্ষকদের কাছে ব্যক্তি যোগাযোগে, সেটা প্রতিষ্ঠানে হোক বা বাড়িতে হোক বা এলাকায় হোক, শিক্ষকদের বাড়িতে হোক, এ ধরনের চেষ্টা করা। এবং এখনই আমাদের অনেক শিক্ষার্থীদের বেসিক কিন্তু অভাব। আলেমের ইংরেজি পড়ার জন্য একজন শিক্ষার্থীর ইংরেজির যে বেসিক থাকা দরকার, আমাদের যে শিক্ষার্থীরা ভর্তি হয়েছে বা ভান্ডারিয়া মাদ্রাসায় যারা ভর্তি হয়েছে, 60-এর উপরে শিক্ষার্থী আমি শুনেছি ভর্তি হয়েছে, দেখা যাইবে যে তার 90% শিক্ষার্থীর অবস্থা এমন যারা আলেমের ইংরেজি পড়ার মতো যে বেসিক থাকার কথা সেটা তাদের নাই। ঠিক আরবি কমিউনিকেটর বা আরবি পড়ার মতো আরবির যে বেসিক থাকার কথা সেটা কিন্তু নাই। 80-85% বা 70-75% শিক্ষার্থী এমন যে আলেমের একটা ছেলের হাতের লেখা যে মানের থাকার কথা, ভালো ফলাফল করার জন্য সুন্দর হাতের লেখা, নির্ভুল হাতের লেখা, সেই যোগ্যতা নাই। কাজে নাই বললে তো চলবে না, আমাকে তো ভালো হতেই হবে। আমরা এখন শুরুতেই কিন্তু আমরা যদি এই হাতের লেখা ভালো করি, ইংরেজি আর আরবির উপরে বেসিক করি,
আমরা যদি এই বই পুস্তকগুলা কেউর কাছে যদি পড়ি, নিজেরাও যদি শুধু রিডিং পড়ি, তাহলেও দেখা যাইবে আমাকে অনেক কিছু কিন্তু আগানো সম্ভব। আমরা যদি মাদ্রাসা খোলা থাকতো, তাহলে 8টা থেকে 2টা বা 10টার থেকে 4টা এই টাইমটা আমরা মাদ্রাসায় থাকতাম। এরপরও বাসায় বা হোস্টেলে আমরা আরও 4 থেকে 5 ঘন্টা আমরা পড়াশোনা করতাম। তা আমাদের সব মিলিয়ে 24 ঘন্টার 10 ঘন্টা আমাদের লেখাপড়ায় কিন্তু কাটে কমপক্ষে। তা আমরা এখন 10 ঘন্টা না হোক 8 ঘন্টাও যদি আমরা 24 ঘন্টার ভিতরে লেখাপড়া আমরা করি, বাড়িতে বসে হোক, ছাত্রাবাসে বসে হোক, যেখানে হোক, যে 8 ঘন্টা আমি পড়াশোনা করবই, কোনোভাবে আমার অন্য কিছু আমরা করব না, তাহলেই দেখা যাইবে যে আমাদের এই ঘাটতিটা কিছুটা হইলেও পূরণ করা সম্ভব হবে, কাটাই ওঠা সম্ভব হবে, এবং আমাদের আগামীতে ইনশাল্লাহ ভালো ফলাফল করাও সম্ভব হবে। আমরা আশা করি অল্প দিনের মধ্যেই আল্লাহর রহমতে করোনার এই সংকট চলে যাবে, আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসব। আর সেই সাথে আবারও আমি বলতে চাই যে আসলে আমল খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমাদের দেশে স্কলারদের কিন্তু অভাব নাই, উচ্চশিক্ষিত লোকের কিন্তু অভাব নাই, কিন্তু আদর্শ মানুষের কিন্তু অভাব। আমরা বর্তমান সময়ে নানান অপরাধের খবর আমরা মিডিয়ায় আমরা দেখি বা আমরা শুনি। সেই অপরাধ যারা করে তারা কিন্তু মূর্খ না। আমাদের দেশে কোটি কোটি টাকা দুর্নীতিতে দেশের জাতীয় সম্পদ নষ্ট হচ্ছে। এই দুর্নীতি যারা করছে তারা কিন্তু সব অশিক্ষিত না, মূর্খ না, তারা কিন্তু অনেকে উচ্চশিক্ষিত। এই জন্য আমাদের ভালো মানুষ হওয়া দরকার, আখলাকি মানুষ হওয়া দরকার। ভান্ডারিয়া মাদ্রাসার প্রতিষ্ঠার উদ্দেশ্য সার্টিফিকেট দেওয়া না, বরং ভালো মানুষ তৈরি করা। ভান্ডারিয়া মরহুমজুর নিজের জমিতে নিজের শ্রম, নিজের অর্থর বিনিময়ে মাদ্রাসা করা। কাজে সেই মাদ্রাসা থেকে যারা বের হবে নিশ্চয়ই তারা আল্লাহকে ভয় করবে, নিশ্চয়ই তারা আল্লাহ হুকুম মানবে, তারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, তারা সুন্নত তরিকা মোতাবেক দাড়ি চুল রাখবে, তারা আমিন পড়বে, তারা এশেক পড়বে, তারা দুরূদ শরীফ পড়বে, তারা কোরআন তেলাওয়াত করবে, তারা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে, তারা নামাজের ইমামতি করতে পারবে এবং মানুষের জন্য দোয়া করতে পারবে। আবার তারা প্রশাসনে, তারা শিক্ষা প্রতিষ্ঠানে, সমাজের বিভিন্ন জায়গায় তারা দায়িত্ব পালন করতে পারবে। এই দক্ষতা, এই যোগ্যতা অর্জন করতে পারবে। এইটা আমাদের প্রত্যাশা, এইটা আমাদের কামনা। এই প্রত্যাশা কামনা পূরণ হবে কিন্তু তোমাদের শিক্ষার্থীদের কাছ থেকে, শিক্ষার্থীদের মাধ্যমে। এজন্য ভান্ডারিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের কাছে এবং সকল মাদ্রাসার শিক্ষার্থীদের কাছে আমি অনুরোধ করব, আমি বিনয়ের সাথে অনুরোধ করব, তোমাদের জীবনের মূল্য অনেক। আমরা আমাদের জীবনের এই পরিণত বসে এসে আমরা কিন্তু উপলব্ধি করি যে আলেমের একজন শিক্ষার্থীর কি দায়িত্ব, কি কর্তব্য, কি কাজটি করা উচিত, সেটা কিন্তু বুঝি। আমাদের জীবনের যে অপূর্ণতা, সেটার কিন্তু পরিণামটা কি, সেটা কিন্তু আমরা এখন উপলব্ধি করি। কাজে তোমাদের জীবনে অপূর্ণতা আসুক, তোমাদের জীবনে ঘাটতে থাকুক, তোমরা জীবনে অসম্মানজনক জীবনযাপন করো, সম্মানজনক জীবনযাপন থেকে তোমরা বঞ্চিত হোক, এটা আমরা কখনো কামনা করি না। এজন্যই মূলত এই কথাগুলো বলা। কাজে আমার বিশ্বাস আলেমের সারা দেশে যেসব আমি উত্তরোত্তর সাফল্য কামনা করি। বিশেষ করে ভান্ডারিয়া মাদ্রাসা এবার যে আলেমে যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছে, তারা যেন দেশ জাতি সেবা করার মতো তাদের ইলম, আমল, আখলাক, তাদের আচরণ দক্ষতা যেন যথোপযুক্ত হয়, এটা আল্লাহ তাআলার কাছে এই প্রত্যাশা করি। এবং ভান্ডারিয়া মাদ্রাসার পরিবারের বা ভান্ডারিয়া দরবারের পরিবারের সকল সংশ্লিষ্ট যারা আছে তাদেরকেও আমি সুস্থতা, তাদেরও ইজ্জতের জিন্দিগি কামনা করি। আমার মনে হয় ভান্ডারিয়া মাদ্রাসায় মনে হয় এখন বিদ্যুৎ চলে গেছে, যেটা ধারণা। কাজে আমার কথা আমি এখানেই শেষ করছি। এরপরে আমাদের ভান্ডারিয়ার অধ্যক্ষ মহোদয়, ইনি আজকে সবক দেবেন এবং দোয়া করবেন। আমরা তার সবকে এবং দোয়ায় আমরা শরীক হব এই আশা করি। না, হুজুর দেবেন, ভান্ডারিয়া হুজুর দেবেন। এই ভান্ডারিয়া হুজুর সম্পৃক্ত হয়েছে। কাজে আমরা আমার বক্তব্য শেষ করেছি। অনেকটা অগুছানো, এলোমেলো, দীর্ঘ সময় মনে হয় কথা বলা হয়ে গেছে। কেউ কথাবার্তায় কষ্ট পাইলে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলতেছি। আমি নিজে খুব
আনন্দ ভোগ করছি যে ভান্ডারিয়ার সাথে ভার্চুয়ালভাবে সম্পৃক্ত হইতে পেরেছি। ভান্ডারি আমার অনেক প্রাণের হৃদয়ের একটা জায়গা এবং আমি মনে প্রাণে ভান্ডারিয়াকে ভালোবাসি আমার দুনিয়া এবং আখেরাতের জন্য। কাজী আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। এখন ভান্ডারিয়ার অধ্যক্ষ মহোদয় সবক দিয়ে দোয়া করে দেবেন সংক্ষিপ্তভাবে, এই প্রত্যাশা আমি কামনা করি। জি না সবক আমার পক্ষ থেকে ভান্ডারি হুজুর দেবে। জি সবক দেন ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।